আসসালামু আলাইকুম সুপ্রিয় বিসিএস ভাইবা ক্যান্ডিডেট, আপনাদের জ্ঞাতার্থে আমি অবগত করছি যে ভেরি রিসেন্ট অর্থাৎ 44th বিসিএসের যে ভাইবা কার্যক্রম যেটি সমাপ্ত হয়েছে আপাতত, যদিও সেই ভাইবাটি আবার হয়তো আগামীতে শুরু হবে, সেটি নতুন করে হতে পারে কিংবা সেই ভাইবাটি যেখান থেকে শেষ হয়েছিল সেখান থেকে আবার শুরু হতে পারে। তো যাই হোক, এই যে 44তম বিসিএসের যে ভাইবা, সে ভাইবাতে যে প্রশ্নগুলো করা হয়েছে বা আগামীতে এই জাতীয় প্রশ্নগুলো ভাইবা বোর্ডে করার সম্ভাবনা রয়েছে, এমনই কিছু প্রশ্ন নিয়ে আজকে আমি আপনাদেরকে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনাদেরকে আমি প্রোভাইড করব। তো সেরকম ইনফরমেশনটি হলো বিসিএস ভাইবা বোর্ডের প্রশ্ন এগুলো। যে প্রশ্নটি হচ্ছে যে একজন আইডিয়াল অ্যাডমিনিস্ট্রেটরের কি কি গুণাবলী থাকা দরকার, বা একজন গুড অ্যাডমিনিস্ট্রেটরের কি কি গুণাবলী থাকা দরকার। এই প্রশ্নটা কিন্তু ভাইবা বোর্ডের প্রশ্ন। তো এই প্রশ্নটির উত্তর আমি অলরেডি দিয়েছি একটা ভিডিওতে। আমি জাস্ট প্রশ্নগুলো একটু রিসার্চ করছি যে এখনকার প্রশ্নের প্যাটার্নটা কী, এবং আগামীতে যারা ভাইবা বোর্ড ফেস করবেন তাদেরকে আসলে কিভাবে প্রস্তুতি নিয়ে ভাইবা বোর্ডে যেতে হবে। অর্থাৎ আগে যেখানে ইনফরমেটিভ টাইপের প্রশ্ন করা হতো, এখন কিন্তু সেখানে ভাইবা বোর্ডে ইনফরমেটিভ টাইপের প্রশ্নের পরিবর্তে অ্যানালাইটিক্যাল টাইপের প্রশ্নকে কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে। তো একজন উত্তম প্রশাসকের কি কি গুণাবলী থাকা দরকার, এই প্রশ্নটি কিন্তু যাকে করা হয়েছে সেই প্রার্থী তার যে উত্তরটি সে দেবে, সে উত্তরের মধ্য দিয়ে কিন্তু তার চিন্তা, তার ভাবনা, তার দৃষ্টিভঙ্গি, তার পরিপক্কতা এবং সে যে চাকরিতে যেতে চাচ্ছে সে চাকরিতে যাওয়ার জন্য সে উপযুক্ত কিনা, এটি কিন্তু নির্ভর করবে তার উত্তরের মধ্য দিয়ে, কিংবা উত্তর দেওয়ার মধ্য দিয়ে যে শব্দগুলো সে চুজ করবে। কাজেই এই জাতীয় প্রশ্নগুলো যদি ভাইবা বোর্ডে করা হয় বা এরকম প্রশ্ন যদি আগামীতে করা হয়, তাহলে একটা ভাইবা প্রার্থীকে ভাইবা বোর্ড ফেস করবার পূর্বে তাকে কিভাবে প্রস্তুতি নিয়ে যেতে হবে তা সহজে অনুমেয়। এবং এটি কোনো দু একটা গাইড বই মুখস্থ করে গিয়ে আপনি ভাইবা বোর্ড ফেস করবেন, এতে কিন্তু আপনার ভাইবাটা ভালো হবে না। এটা একটা প্রশ্ন। আমি এই প্রশ্নগুলো আগে রিসার্চ করি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে প্রশাসনের কয়েকটি শীর্ষ পদের নাম বলেন। এটাও কিন্তু ভাইবা বোর্ডের প্রশ্ন। এখন এটি কিন্তু আপনার ইনফরমেটিভ টাইপের প্রশ্ন না, যে প্রশাসনের কয়েকটি শীর্ষ পদ। এখানে কিন্তু আপনাকে যে কোনো পদ বললে হবে না, এটা শীর্ষ পদ। অর্থাৎ শীর্ষ পদ বলতে বিশেষ একটা ডিভিশনে বা বিশেষ একটা উইংয়ে কিংবা কোনো ব্রাঞ্চে কিংবা কোনো সেকশনে কিংবা সেন্ট্রাল ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনের বিভিন্ন স্তরে যে পদগুলো রয়েছে, যেগুলো হাইস্ট পদ, সেগুলো কিন্তু এখানে জিজ্ঞাসা করা হচ্ছে। উন্নত দেশে পুলিশের সদস্য কম, বাংলাদেশে বেশি কেন? বাংলাদেশে পুলিশের সংখ্যা বেশি, কিন্তু উন্নত দেশে তো পুলিশের সংখ্যা কম, কারণটা কি? এটাও কিন্তু একটা অ্যানালাইটিক্যাল প্রশ্ন। পুলিশের এন্ট্রি পয়েন্টগুলো কি কি, মানে পুলিশ যে চাকরিতে প্রবেশ করে কোন কোন পয়েন্ট দিয়ে প্রবেশ করে, এন্ট্রি পয়েন্টগুলো কি কি, এটাও কিন্তু বিশেষ ভাইবা বোর্ডের প্রশ্ন। মন্ত্রণালয়ের প্রধানকে, এটা কিন্তু কনফিউজিং প্রশ্ন। এরপরে যে প্রশ্নটি আপনাকে করা হয়েছে সেটি হলো যে বিশেষ প্রশাসন ক্যাডারের সর্বনিম্ন ও সর্বোচ্চ পদ কোনটি। এটাও কিন্তু ইনফরমেটিভ টাইপের প্রশ্ন, বাট এর মধ্যে কিন্তু একটু ঝামেলা আছে। নিজের সম্পর্কে 1 মিনিট বাংলায় বলেন। শর্তযুক্ত প্রশ্ন, এটিকে বলা হয় কন্ডিশনাল কোশ্চেন। মানে অ্যাবাউট ইউর সেলফ লেট আস নো ইন বেঙ্গলি, মানে আপনার সম্পর্কে আমাদেরকে বাংলায় বলেন। কতটুকু সময়? 1 মিনিট। 1 মিনিট মানে 30 সেকেন্ড। এই 30 সেকেন্ডের মধ্যে আমি কয়টা বাক্য বলতে পারবো, আর সে বাক্য বলার সময় আমি নিজের সম্পর্কে কোন কোন বাক্যগুলোকে আমি চুজ করব। আমার নাম, আমার বাবার নাম, আমার জন্ম তারিখ, এগুলো কি বলবো, নাকি আমার স্পেশালিটি কি, মানে আমি সিভিল সার্ভিস পরীক্ষায় যেহেতু ভাইবা দিচ্ছি, কাজে সিভিল সার্ভিস পরীক্ষায় চাকরি পাওয়ার জন্য আমার এমন কি কোয়ালিটি আছে, এমন কি গুণাবলী আছে, সেগুলোকে আমি ফোকাস করব। এটা কিন্তু প্রার্থীর পরিপক্কতার উপর পরিপক্কতা প্রকাশ করে। তারপরে 3টা স্কিল বলেন যেগুলো আপনি নিজের মধ্যে ডেভেলপ করতে চান। দেখেন কেমন টাইপের প্রশ্ন, মানে আপনি নিজেকে স্কিল করতে চান এবং সেই স্কিল করার জন্য আপনি 3টা স্কিলের নাম বলেন, যে 3টা স্কিল আপনি নিজের মধ্যে ডেভেলপ করতে চান। স্মার্ট বাংলাদেশের একজন দক্ষ প্রশাসকের কি কি গুণাবলী থাকা প্রয়োজন বলে আপনি মনে করেন? দেখেন কেমন প্রশ্ন। 2041 সাল নাগাদ আমরা যে একটি সুখী, সমৃদ্ধ এবং উন্নত যে বাংলাদেশ গড়বার নিমিত্তে আমাদের যে কৌশল পরিকল্পনা,
এটা যদিও ফর্মার রেজিমের একটি পরিকল্পনা, বাট এটি তো আমাদের একটা বাংলাদেশের একটা ভীষণ, যে 2041 সাল নাগাদ আমরা কেমন বাংলাদেশকে দেখতে চাই, সেটি একটি স্মার্ট বাংলাদেশ। তো সেই বাংলাদেশের ভিত্তি কী হবে, যেটা আমরা অনেকেই জানি, স্মার্ট সিটিজেন, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট ইকোনমি এবং স্মার্ট সোসাইটি। তো সেই সময় আমি একজন অ্যাডমিনিস্ট্রেটর যখন হিসাবে দায়িত্ব পালন করব, তখন আমার কী কী কোয়ালিটিগুলো থাকা দরকার? পেছানো প্রশ্ন। বিদেশি বিনিয়োগ বাড়াতে কি করা উচিত? কতটা অ্যানালাইটিক্যাল টাইপের প্রশ্ন, যে বাংলাদেশে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, যে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট যারা করবে, সেই ইনভেস্টররা কেন করবে, তার কারণটি কী, আপনি কি মনে করেন কি করা উচিত? তো এই টাইপের প্রশ্নগুলো যদি আগামীতে করা হয়, বা যদি ভাইবা বোর্ডের পক্ষ থেকে একজন প্রার্থীর বিসিএসে চাকরি পাওয়ার যোগ্যতা যাচাই বাছাই করার জন্য যদি এই টাইপের প্রশ্নগুলো করা হয়, তো এই উত্তরগুলো দেওয়ার জন্য আসলে আপনি যথেষ্ট আপনাকে প্রস্তুতি নিয়ে যেতে হবে, যথেষ্ট প্র্যাকটিস করতে হবে। এতে করে আমার পরামর্শ, আপনি কোনো গাইড বইয়ের উপর ডিপেন্ডেন্ট না করে আপনি পেপার পত্রিকা পড়েন, সরকারের যে নীতি এবং পলিসিগুলো একটু দেখেন, বৈশ্বিক রাজনৈতিক প্রেক্ষাপট বুঝেন, বাংলাদেশের ভূ রাজনৈতিক গুরুত্ব বুঝেন, এবং আপনার চিন্তা শক্তিকে, আপনার ভাবনার জগৎকে আরও বেশি সম্প্রসারিত করেন, প্রসারিত করেন। এই টাইপের প্রশ্নগুলোই কিন্তু আমি আমার বিসিএসের ভাইবা স্টুডেন্টদেরকে আমার ভাইবা ক্লাসে প্রচুর প্র্যাকটিস করাই। এবং আমার যারা ভাইবা স্টুডেন্ট, তারা অনেকেই চাকরি পাওয়ার জন্য নিজের যোগ্যতায় সে চাকরিটি পায়, বাট আমি তাদেরকে কোঅপারেট করি, এই টাইপের তথ্যগুলো তাদেরকে শিখিয়ে দিই, বা তাদের সাথে আমি তাদের কাছ থেকে আনসারগুলো গ্রহণ করি। তো আমি এরকমভাবে কয়েকটা পয়েন্ট যদি আপনাকে বলি, যেমন আপনাকে যে প্রশ্নটি করছে, একজন উত্তম প্রশাসকের কি কি গুণাবলী থাকা দরকার, আপনাকে এই আনসার দেওয়ার জন্য প্রথমে মাথায় রাখতে হবে, আপনাকে কিন্তু বলা হয়নি যে একজন প্রশাসকের কি কি গুণাবলী থাকা দরকার। সবাই কিন্তু প্রশাসক, কিন্তু প্রশাসকের মধ্যে কিন্তু আপনাকে কন্ডিশন দিয়েছে উত্তম প্রশাসক, মানে গুড অ্যাডমিনিস্ট্রেটর। মানে আপনি যে একজন অ্যাডমিনিস্ট্রেটর, আপনাকে যদি আমরা গুড অ্যাডমিনিস্ট্রেটর বলি, তাহলে কোন কোন ক্রাইটেরিয়াগুলো আপনি ফুলফিল করবেন, মানে কোন কোন কোয়ালিটিগুলো আপনাকে বিলং করতে হবে, ওন করতে হবে, তাহলে আমরা আপনাকে একজন গুড অ্যাডমিনিস্ট্রেটর বলবো। তো সেক্ষেত্রে আমরা কি কি বলতে পারি? একজন অ্যাডমিনিস্ট্রেটরের মধ্যে ডেফিনেটলি তার অনেস্টি থাকতে হবে, তার ইন্টিগ্রিটি থাকতে হবে, তার প্যাট্রিয়টিজম থাকতে হবে, তার ওবিডিয়েন্স থাকতে হবে, তার মধ্যে লয়ালিটি থাকতে হবে, এবং তাকে ভিসাস হতে হবে, পাংচুয়াল হতে হবে, এবং যে কোনো সিচুয়েশনকে ট্র্যাকল করার বা হ্যান্ডেল করার একটা গুণাবলী বা ক্যাপাবিলিটি তার মধ্যে থাকতে হবে। এবং এই গুণাবলীগুলো কিন্তু একজন গুড অ্যাডমিনিস্ট্রেটরের কোয়ালিটি। তারপরে প্রশাসনের কয়েকটি শীর্ষপদ। প্রশাসনের কয়েকটি শীর্ষপদ বলতে মাঠ প্রশাসনের শীর্ষপদ হচ্ছে 3টা, একটা উপজেলা নির্বাহী অফিসার, একটা ডিসি, এবং একটা হচ্ছে বিভাগীয় কমিশনার। এর মধ্যে কিন্তু সাবঅর্ডিনেট পোস্ট রয়েছে বা অ্যাডিশনাল পোস্ট রয়েছে, সেগুলো কিন্তু আপনার বলা যাবে না। আপনাকে বলা হয়েছে কিন্তু হাইস্ট পোস্ট, মানে শীর্ষপদ। এরপরে প্রশাসনের সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের শীর্ষপদ কি? সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি, ক্যাবিনেট সেক্রেটারি, এগুলো কিন্তু শীর্ষপদ, মানে একটা ইউনিটের সর্বোচ্চ পদ। উন্নত দেশে পুলিশের সদস্য সংখ্যা কম, বাংলাদেশে কেন বেশি? কারণ বাংলাদেশ হচ্ছে একটি ডেভেলপিং কান্ট্রি বা একটি লিস্ট ডেভেলপড কান্ট্রি। উন্নত দেশের সেখানকার মানুষের জীবনযাত্রার মান উন্নত, সেখানে অপরাধ প্রবণতা কম, মানুষের বেকারত্ব সেখানে কম। তো যে দেশে মানুষ বেকারত্বের সংখ্যা বেশি থাকে, সেখানে সোশ্যাল ক্রাইমগুলো বেশি হয়। আর সোশ্যাল ক্রাইমগুলোকে প্রিভেন্ট করার জন্য, জনগণের যান এবং মালকে সিকিউর করার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশের সদস্যের সংখ্যা বেশি থাকে। খুব সহজ প্রশ্ন, সহজ উত্তর। এভাবে আপনাকে গুছিয়ে বলতে হবে, আমি তো আপনাকে জাস্ট হিন্টস দিচ্ছি। এরপরে পুলিশের এন্ট্রি পয়েন্ট হচ্ছে 4টি, সাব ইন্সপেক্টর, তারপরে আপনার সর্বনিম্ন হচ্ছে যে এটা এন্ট্রি পয়েন্ট, সেটা হচ্ছে কনস্টেবল, তারপরে হচ্ছে আপনার সাব ইন্সপেক্টর, সার্জেন্ট এবং এসপি। এই 4ভাবে পুলিশে নিয়োগপ্রাপ্ত হয়। এন্ট্রি পয়েন্ট বলতে মানে কোন কোন পয়েন্ট দিয়ে, কোন কোন দিয়ে মানে এন্ট্রি লেভেল দিয়ে পুলিশ চাকরিতে প্রবেশ করে। তাহলে কনস্টেবল প্রবেশ করে, কনস্টেবল পদে প্রবেশ করে, তারপরে সাব ইন্সপেক্টর, এসআই বা সার্জেন্ট, এবং বিশেষ ক্যাডারের মধ্যে শুধুমাত্র এএসপি, আর বাকিগুলো কিন্তু বিশেষ ক্যাডার না। তারপরে মন্ত্রণালয়ের প্রধানকে, মন্ত্রণালয়ের প্রধান কিন্তু মাননীয় মন্ত্রী মহোদয়, আর মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান হচ্ছেন সচিব মহোদয়। তাহলে মন্ত্রণালয়ের প্রধানকে, মন্ত্রণালয়ের প্রধান কিন্তু মাননীয় মন্ত্রী মহোদয়। আর যদি বলা হয় মন্ত্রণালয়ের নির্বাহী প্রধানকে, তাও মাননীয় মন্ত্রী মহোদয়। আর মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধানকে সচিব মহোদয়। এরকমভাবে আপনি যেটি প্রশাসন ক্যাডারের সর্বনিম্ন এবং সর্বোচ্চ পদ কোনটি? প্রশাসন ক্যাডারের সর্বনিম্ন পদ হচ্ছে সহকারী কমিশনার, আবার প্রশাসন ক্যাডারের সর্বনিম্ন পদ হচ্ছে সহকারী সচিব। সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের সহকারী সচিব,
ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনের সহকারী কমিশনার। আর সর্বোচ্চ পদ হচ্ছে এটি ক্যাবিনেট সেক্রেটারি, সর্বোচ্চ পদ, ক্যাবিনেট সেক্রেটারি সর্বোচ্চ পদ। এরপরে হচ্ছে নিজের সম্পর্কে 1 মিনিট বলেন। এটি আপনি যে নিজের সম্পর্কে আপনি বলবেন, এটা যার যে খুশি, যার যেখানে যে ব্যাপারে স্কিল, যে তার যে পজিটিভ দিকগুলো আছে সেগুলো এখানে হাইলাইট করতে হবে। 3টা স্কিল বলেন যেটা আপনি ডেভেলপ করতেছেন, সেটা যার মতো করে সে বলবে। আমি হলে বলতাম কমিউনিকেটিভ স্কিল, মানে আমি মানুষের সাথে কমিউনিকেট করতে চাই, কিন্তু সে কমিউনিকেট করার জন্য আমি যথেষ্ট স্কিল না, আমি আরও বেশি স্কিল্ড হতে চাই। ইনফরমেশন টেকনোলজিক্যালে জ্ঞানে আমি বেশি সমৃদ্ধ হতে চাই, মানুষকে কনভিন্স করতে চাই। এরকমভাবে অনেকগুলো কোয়ালিটি আছে যেটা আমি ডেভেলপ করতে চাই। তারপরে হচ্ছে আপনি একজন দক্ষ প্রশাসক। তো একটা কথাই সেটা মনে রাখতে হবে যে 2041 সাল নাগাদ একজন প্রশাসক যে স্কিল্ড বা এফিশিয়েন্ট বা দক্ষ, এটার ক্রাইটেরিয়া হচ্ছে যে সেই সময় ইনফরমেশন টেকনোলজির যে একটা পরিবর্তন হবে, সেই পরিবর্তনটিকে আমি কতটা অ্যাডাপ্ট করতে পারছি, কিংবা সেই পরিবর্তনটি আমি কতটা আমার যে সেক্টরটা, আমার যে জায়গাটি, আমার যে ক্ষেত্রটি, চাকরির যে জায়গাটি, সেখানে আমার যারা সাবঅর্ডিনেট আছে, যারা অফিসার আছে, তাদেরকে কিভাবে তার সাথে আমি তাল মিলাতে পারছি, এটা হচ্ছে তার কোয়ালিটি। এরপরে বিদেশি বিনিয়োগ বাড়াতে কি করা উচিত? বিদেশি বিনিয়োগ বাড়াতে অনেক কিছু করা উচিত। তার মধ্যে প্রধান কথাটাই হচ্ছে এনভায়রনমেন্ট, মানে ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট ক্রিয়েট করা। এর সাথে অনেক কিছু যুক্ত হতে পারে। তো এগুলো তো আসলে অল্প কথায় বলা সম্ভব না, এগুলো নিয়ে আপনাদেরকে আরও বেশি চিন্তা করতে হবে। এবং একটা মেসেজ, I would like to convey the message that those who are VIVA candidate, in fact 44th BCS as well as 45th BCS, very important information I would like to convey that আপনাকে যথেষ্ট চিন্তা করতে হবে। ভাইবা বোর্ড ফেস করবার পূর্বে আপনার চিন্তার জগৎকে, আপনার ভাবনার জগৎকে, দৃষ্টিভঙ্গির জগৎকে, মূল্যবোধের জগৎকে পরিবর্তন করতে হবে, প্রসারিত করতে হবে, যুগোপযোগী করতে হবে, এবং আপনাকে পরিপক্ক হতে হবে আচরণে, কথায়, চিন্তায় এবং তার অভিব্যক্তিতে। তো আমি অ্যাকচুয়ালি আপনাদেরকে যেটা বলতে চাই যে আমি মূলত একজন প্রফেশনাল শিক্ষক বিসিএসের। আমার কাছে সেবা নিয়ে প্রচুর স্টুডেন্ট ক্যাডার অফিসার হচ্ছেন প্রতি বছর। আমি মূলত অনলাইনে পড়াই, ভাইবা পড়াই, লিখিত পড়াই, প্রিলিমিনারি পড়াই। লিখিত বাংলাদেশ ইন্টারন্যাশনাল পড়াই, প্রিলিমিনারি বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইথিক্স এবং জিওগ্রাফি পড়াই। আর ভাইবা 200 নম্বর আমি খুবই দরদের সাথে, গুরুত্বের সাথে, আবেগের সাথে আমার স্টুডেন্টদেরকে পড়াই এবং প্রস্তুত করি। এবং এই কথাগুলো আমি আমার ক্লাস স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি, শিখিয়ে থাকি, এবং প্রচুর প্র্যাকটিস করে আমার স্টুডেন্টের কাছ থেকে। এগুলো আমি তথ্যগুলো তাদের কাছ থেকে আমি ফিডব্যাক নিই। তো যারা আমার সাথে কমিউনিকেট করতে চান কিংবা আমার বিসিএস কোনো প্রিলিমিনারি কিংবা রিটেন কিংবা ভাইবা কোনো কোর্স করতে চান, 01712282980, আমি মিলন স্যার, আপনারা আমার এই নম্বরে কমিউনিকেট করতে পারবেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।